মব জাস্টিস, মবের মুলুকে চলছে মব জাস্টিস। গত কয়েকদিন থেকে মব জাস্টিস শব্দবন্ধটি বা ফ্রেজটি বেশ আলোচিত একটি ফ্রেজ হয়ে উঠেছে। পুরো দেশব্যাপী মব জাস্টিস নিয়ে কথা হচ্ছে। আমরা অনেকেই জানি, হয়তো কেউ কেউ জানি না মব। মব শব্দটি একটি ইংরেজি শব্দ, MOB, মব। এর মানে হলো উচ্ছৃঙ্খল জনতা, যারা ডিসঅর্ডারলি হয়ে উঠেছে, ল অ্যান্ড অর্ডার মানতে চাচ্ছে না, আইন নিজের হাতে তুলে নিয়েছে, যে কোনো কিছু করে বেড়াচ্ছে, কারোর ওপর হামলা করা, কাউকে পেটানো, যে কোনো কিছু। তো এই বিষয়টিকে আমরা বলছি মব জাস্টিস। কারণ জাস্টিস কেন বলছি? উচ্ছৃঙ্খল জনতা আবার জাস্টিস কী দেবে? এটা কেমন কথা? বিপরীত, পরস্পর বিপরীত বলে মনে হচ্ছে, সেলফ কন্ট্রাডিক্টরি বলে মনে হচ্ছে বিষয়টা। মব জাস্টিস, তো মব যদি হয় উত্তেজিত জনতা, তাহলে তারা জাস্টিস কীভাবে দেবে? তো ওটা আসলে ওদের ওয়েতে ওরা জাস্টিস মনে করছে। যারা মব জাস্টিসে লিপ্ত হচ্ছে, মারপিটে লিপ্ত হচ্ছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে বিভিন্ন কারণে, তারা মনে করছে যে এইভাবে তারা জাস্টিস এনশোর করছে সোসাইটিতে। তো বিষয়টি আসলে এরকম না, এটা কোনো জাস্টিস না, এটা আইন নিজের হাতে তুলে নেওয়া। এবং আন্দোলন পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার 1 মাসের উপরে দায়িত্বে আছে। তো যদিও সরকার আছে, তারপরও আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই শিথিল আছে বিভিন্ন জায়গায়, এবং বাস্তব কারণেই সেটা হয়েছে। এটি একটি ট্রানজিশন পিরিয়ড চলছে, বা একটি উত্তরণ ঘটছে এক অবস্থা থেকে আরেক অবস্থায়। তো এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা শিথিল হয়ে থাকে, আর এই সুযোগটা এরা নিচ্ছে, এই দাঙ্গাকারী বা শৃঙ্খল জনতা মব। তো চিন্তার বিষয় হচ্ছে আসলে এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও জড়িয়ে পড়েছে, যেটি কিনা খুবই উদ্বেগের। এবং গত বুধবার দিনের 3টি ঘটনা, এই মব জাস্টিসের মাধ্যমে 3টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সারা দেশে, আপনারা অনেকেই অবগত আছেন। বুধবার 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তরুণ তোফাজ্জল হককে, 30-32 বছর বয়স হবে তোফাজ্জলের, তাকে ফজলুল হক হলের ছাত্ররা গেস্ট রুমে পিটিয়ে হত্যা করেছে। কয়েক দফা তাকে পেটানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে তাদের মানিব্যাগ, মোবাইল ফোন ইত্যাদি চুরি করেছে। তো বিভিন্ন গণমাধ্যমে আমরা জানতে পারি যে তোফাজ্জল আসলে একজন মানসিক ভারসাম্যহীন লোক, যার বাড়ি বগুড়ায়, যার বাড়ি হ্যাঁ বগুড়াই সম্ভবত, ঢাকায় থাকছে, এবং বেশি দিন হয়নি তার বাবা, মা এবং একটি বড় ভাই মারা গিয়েছে। তো পরিবারে এতগুলো মৃত্যুর কারণে বরগুনায়, আমি ভুল বলছিলাম, তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরহাটায়। তো তার পরিবারে 3টি হত্যাকাণ্ড ঘটে গিয়েছে, 3টি মৃত্যু ঘটে গিয়েছে, দুঃখিত। তার বাবা, মা এবং বড় ভাই ব্যাক টু ব্যাক এরা মারা গিয়েছেন। তো তোফাজ্জল কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ঢাকায় ঘোরাফেরা করছিলেন এখানে ওখানে। তো দুর্ভাগ্যক্রমে তোফাজ্জল ওই মুহূর্তে ফজলুল হক হলের মাঠে ঢুকে পড়ে, আর ছাত্রদের সন্দেহ হয় যে তোফাজ্জল হয়তো বা তাদের ওয়ালেট, টাকা পয়সা রাখে যেখানে, বা মোবাইল ফোনগুলো চুরি করেছে। তো জিজ্ঞাসাবাদের নামে তারা কয়েক দফায় তোফাজ্জলকে মারধর করে, এবং অবশেষে তোফাজ্জল ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তো এই ঘটনাকে কেন্দ্র করে আজ দিন শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফজলুল হক হলের 6 জন ছাত্র স্বীকারোক্তিও দিয়েছেন। তারা 15-20 জনের নাম বলেছেন, যে বিশ্ববিদ্যালয়ের 15-20 জন ছাত্র এই গণপিটুনিতে জড়িত ছিলেন, এবং এর ফলে তোফাজ্জলের মৃত্যু হয়েছে। তো এই গেল ফজলুল হক হলের ঘটনাটি। একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঠিক আরেকটি ঘটনা ঘটে যায়। সেখানকার ছাত্ররা অনেকদিন পর ছাত্রলীগের শামীম মোল্লাকে পেয়ে যায়। তো আমরা মিডিয়ায় যেটা জেনেছি, শামীম মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন নেতৃস্থানীয় কেউ ছিলেন, এবং তিনি সাধারণ ছাত্রদের উপর বিভিন্ন সময় অনেক জুলুম করেছেন, অত্যাচার করেছেন। এমনকি শোনা যায় 15ই সেপ্টেম্বর, 15ই জুলাই বোধহয়, 15ই জুলাই ছাত্রদের উপর, সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা করেছিলেন যারা ছাত্রলীগের, এর মধ্যে শামীম মোল্লাও ছিলেন। তো এই জন্যে তাকে দেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উত্তেজিত হয়ে পড়ে, এবং কিছু ছাত্র তাকে বেধড়ক পিটায় কয়েক দফায়। শেষে একটা পর্যায়ে সে মারা যায়, শামীম মোল্লা। তো এখন কথা হলো, শামীম মোল্লার বিরুদ্ধে অভিযোগগুলি সত্যি হয় যদি, যে ছাত্রলীগের কেউ ছিলেন, বিভিন্ন সময়ে ছাত্রদের নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন,
তারপরও তাকে এইভাবে পিটিয়ে মেরে ফেলার বিষয়টি কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আইন নিজের হাতে তুলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই কাজটি করতে পারেন না, এটি দুঃখজনক। আবার একই দিনে দেখা যাচ্ছে খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরি করবার অভিযোগে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে জনতা, এবং যাকে কেন্দ্র করে এখন পার্বত্য অঞ্চলে খাগড়াছড়িতে বেশ একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাহাড়ি এবং বাঙালির মধ্যে একটা মারদাঙ্গা অবস্থা চলছে, পরিস্থিতি বিস্ফোরণোন্মুখ, যে কোনো মুহূর্তে খারাপ কিছু হয়ে যেতে পারে। আইএসপিআর থেকে বলাও হয়েছে যে তারা খুব আশঙ্কা করছেন ওখানে একটা দাঙ্গা বেঁধে যেতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে। তো এই সব কিছুর মূলে রয়েছে আসলে এই সো কল্ড মব জাস্টিস। তো এটি বন্ধ হওয়া দরকার, এটি একেবারে সীমা ছাড়িয়ে যাচ্ছে। আরেকটি ঘটনা এখানে বলতেই হচ্ছে, গত 7 সেপ্টেম্বর আমরা যারা নিয়মিত পত্রিকা পড়ি, নিউজ ফলো করি, আমাদের জানা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন ফরমার লিডারকে আব্দুল্লাল মাসুদ, তাকেও উত্তেজিত ছাত্ররা পিটিয়ে হত্যা করে। এবং মাসুদের সদ্যজাত একটা সন্তান ছিল, একটা মেয়ে যার বয়স বোধহয় 5 দিন ছিল, এবং মাসুদ অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে। এবং 10 বছর আগে প্রায় মাসুদ একবার কোনো আক্রমণের শিকার হয়ে তার একটা পা হারিয়েছিলেন, খুঁড়িয়ে হাঁটতেন, বা মাসুদ ডিসেবলড ছিলেন, অক্ষম ছিলেন শারীরিকভাবে। তো এই ছেলেটিকেও পিটিয়ে হত্যা করা হয়। তো এটি খুবই দুঃখজনক ছিল বিষয়টি। এই প্রত্যেকটি ঘটনা দেশবাসীর মনকে নাড়া দিয়েছে, আমাদের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে, হতাশার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলার চেষ্টা করছেন তো হাসিনার আমলেও এইসব ঘটেছে, তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আন্দোলনের পর এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এগুলো ঘটে, তাহলে আমাদের হাসিনাকে বিদায় করে লাভ হলো কি? কেউ কেউ এই প্রশ্নটি তুলেছেন, এবং কেউ কেউ এই বিষয়গুলোকে তাদের স্বার্থে ব্যবহার করবার চেষ্টা করছেন। কেউ কেউ বোঝাবার চেষ্টা করছেন যে হাসিনাই ঠিক ছিল, হাসিনার অবৈধ শাসনকে, ফেসিবাদী শাসনকে জাস্টিফাই করবার চেষ্টা করছে অনেকে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে। তো সব কিছু মিলিয়ে আমাদের এই মব জাস্টিস বন্ধ হওয়া দরকার। তো এটি কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায় না, আনঅ্যাকসেপ্টেবল, এবং এইটিকে যারাই করবে তাদের আইনের আওতায় আনতে হবে। কোনোভাবে আমরা এটা অ্যাকসেপ্ট করবো না। কারো বিরুদ্ধে যদি আমাদের ক্ষোভ থাকে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে বিচারের শরণাপন্ন করতে হবে। দেশে আদালত আছে, বিচার ব্যবস্থা এখন আশা করছি আগের চাইতে ভালো চলবে। ক্যাঙ্গারু কোর্ট এখন দেশে নেই, তা আমরা এই আশা করব, এবং মব জাস্টিস থেকে বিরত থাকবো, আইন নিজের হাতে তুলে নিব না। এবং যদি এখানে এমন কোনো ঘটনা কোথাও ঘটে, আমরা বাধা দেওয়ার চেষ্টা করব, আমরা শিক্ষার্থীদের বোঝাবার চেষ্টা করব। শিক্ষার্থীদের বয়স কম, তারা অনেক সময় বুঝতে পারছেন না, উত্তেজিত হয়ে আবেগের বশে তারা এইসব কাজ করছেন। তো আমরা তাদেরকে বলবো তাদের মধ্যে যাতে শুভ বুদ্ধির উদয় হয়, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং এইসব বিষয় থেকে দূরে থাকেন। সবাইকে এই আহ্বান জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। পরে আবার কখনো কথা হবে।